ভ্রমণ করতে ভালোবাসেন? চান আরামদায়ক যাত্রা? কম সময়ে যানজটের ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছানোর দারুণ সুযোগ। ইউএস বাংলা ডোমেস্টিকে দিচ্ছে 15% ডিসকাউন্ট। আর ইন্টারন্যাশনাল রুটে ইউএস বাংলাতে টিকিট করলে পাচ্ছেন 12% ডিসকাউন্ট। সহজে আরামদায়কভাবে ভ্রমণ করতে এখনই টিকিট করুন ইউএস বাংলাতে। শুরু থেকে এখন পর্যন্ত ঢাকা ট্রাভেল মার্ট কিংবা বাংলাদেশ মনিটর যেভাবে ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করার জন্য কাজ করছে, তেমনই ইউএস বাংলা এয়ারলাইন্সে 2014 সালে 17 জুলাই যখন যাত্রা শুরু করেছে তখন থেকে বাংলাদেশের এভিয়েশন এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করার চেষ্টা করেছে, সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে। এই মেলায় আমরা আসলে যেসব ভিজিটর যারা আসতেছেন, যারা আমাদের এই মেলায় আমাদের স্টলে যারা আসতেছে তাদের জন্য আসলে 15% একটা ডিসকাউন্ট ডিক্লেয়ার করেছে ফর ডোমেস্টিক ফ্লাইটের জন্য, এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর জন্য আমরা ডিক্লেয়ার করেছি হচ্ছে 12%। এই যে ডিসকাউন্ট, এটা আসলে আকর্ষণীয় একটা জায়গা হিসেবে আমি বলবো যে সামনে যে ঈদের সময়টা আছে কিংবা ঈদ পরবর্তী যে সময়টা আছে সেই সময়টাকে আসলে যারা ট্রাভেল করবে তারা এই সুবিধাটা ভোগ করতে পারবে। আপনি যেখানে ইউএস বাংলা এয়ারলাইন্সে 10টা দেশে 14টা ডেস্টিনেশনে ফ্লাইট অপারেট করছে এবং ডোমেস্টিকে প্রায় 7টা ডেস্টিনেশনে আমরা ফ্লাইট অপারেট করছি। প্রত্যেকটা ডেস্টিনেশনে আমাদের আসলে হলিডে প্যাকেজ হিসেবে আমরা অ্যাট্রাকটিভ বেশ কিছু প্যাকেজ আসলে আমরা সামনের দিনগুলোতে অফার করতে যাচ্ছি। সেই ডিক্লারেশনটা আসলে এই মেলাতে আমরা দিয়ে যাচ্ছি। সব কিছু মিলে আমরা যে এই মেলার যে অগ্রযাত্রা, এই মেলার যে ভূমিকা এবং প্যাসেঞ্জার এবং ভিজিটর যারা আছে তাদের জন্য ইউএস বাংলা এয়ারলাইন্স বিভিন্ন ওয়েতে আসলে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করছে। এবং আজকে আমি বলবো যে শুধুমাত্র ইউএস বাংলা এয়ারলাইন্সে যে এই মেলাতে পার্টিসিপেট করছে, প্রতিটা মেলাতে আসলে ইউএস বাংলা পার্টিসিপেট করেছে এবং সাথে সাথে দেশের এভিয়েশন যেন এগিয়ে যায়, দেশের ট্যুরিজম যেন এগিয়ে যায় সেইটার পিছনে কাজ করছে। আর আপনাকে বর্তমান অবস্থায় আমি বলি যে একটা আমাদের দেশে নতুন সরকার এসছে, এই নতুন সরকার ঠিকই আসছে, বাট আমাদের যে এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য যুদ্ধকালীন যে সময়টা, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধের যে সংকট সেটা আসলে মধ্যপ্রাচ্য থেকে এখন বৈশ্বিক সংকটে পরিণত হয়ে গেছে এবং আমাদের এভিয়েশন খাত কিন্তু একটা চরম একটা সংকটের মধ্যে আছে। সংকটটা এই টাইপের যে আমাদের যে জেট ফুয়েল প্রাইস সেটা কিন্তু গত এক মাসের ভিতরে প্রায় 140% ইনক্রিজ করেছে, যেটা আমি বলবো যে এই এয়ারলাইন্সের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেকটা অশনি সংকেত হিসেবে দেখা দিচ্ছে। বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা এই যে জেট ফুয়েল প্রাইসটা আছে এটাকে যেন সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়ে যেন সরকার এই ফেয়ারটাকে রিডিউস করে এবং মানে দামটাকে রিডিউস করে, তাইলে আমাদের পক্ষে ভাড়াটাকে কন্ট্রোল করা সম্ভব হবে। এবং ভাড়া যদি কন্ট্রোল হয় তাহলে আমি বলবো যে আমাদের যারা যাত্রী সাধারণ আছে, যারা ট্যুরিস্ট আছে তাদেরকে আসলে সেই সার্ভিসটা দেওয়ার সুযোগ থাকবে। আর যদি এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়, এটার সাথে ইন্টারকানেক্টেড যে ব্যবসাগুলো আছে লাইক হোটেল ইন্ডাস্ট্রি বলেন, ট্যুরিজম ইন্ডাস্ট্রি বলেন, প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সাথে সাথে এই যে কার্গো যে বিজনেসটা আছে এই বিজনেসটা, কারণ আমাদের ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি, এখানে বিভিন্ন দেশ থেকে আমাদের যে পণ্য সামগ্রীগুলো আসে সেটার দাম বেড়ে যাবে, প্লাস আমাদের যে গার্মেন্টসের যে ফিনিশ প্রোডাক্ট আছে, প্লাস অ্যাজ ওয়েল এজ আমাদের যে সবজি কাঁচামাল সহ যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন গন্তব্যে কিন্তু আমরা পাঠাচ্ছি। ওভারঅল আসলে জেট ফুয়েল প্রাইস ইনক্রিজ করার কারণে আমাদের কিন্তু সেই খরচগুলো বেড়ে যাচ্ছে, যেটা আমাদের কম্পিটিটিভ মার্কেটে বিদেশি এয়ারলাইন্সগুলোর সাথে আমাদের টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে। বাট সরকারের কাছে অ্যাজ এ এয়ারলাইন পার্সোনাল হিসেবে আমার প্রত্যাশা যে সরকার যেন আমাদের এই বর্তমান যে জেট ফুয়েল প্রাইসটা আছে এটা পুনর্বিবেচনা করে আবার পূর্বাবস্থায় যদি ফিরে আনা সম্ভব হয়, যত দ্রুত সম্ভব এই জেট ফুয়েল প্রাইসটা পুনর্নির্ধারণ যেন করে এই প্রত্যাশাই রাখছি। আমরা যেমন প্রথম বছর চেষ্টা করেছিলাম বাংলাদেশের অভ্যন্তরীণ যতগুলো রুট আছে সেটাকে ফ্লাইট অপারেট করার জন্য, দ্বিতীয় বছরের মধ্যে চিন্তা করেছি আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেশন করার জন্য, তৃতীয় বছর আমাদের ধারাবাহিকভাবে আমাদের যে অগ্রযাত্রা সেটাকে আসলে আমরা যেমন প্ল্যানিংয়ের মধ্যে রেখেছি ভবিষ্যৎ পরিকল্পনা, সেটাকে আমরা কিন্তু এক্সিকিউটও করেছি। প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশন সাথে সাথে আপনাকে বেশ কিছু সার্ভিসের কথা আমি এনশিওর করতে চাই। সেটা হচ্ছে প্রথম দিন থেকে যখন আমরা ফ্লাইট অপারেশন শুরু করেছি ইন্টারন্যাশনাল রুটে, আমরা 15 মিনিটের মধ্যে আমাদের লাগেজটাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করেছি যাত্রীদের। এটা একটা আস্থার জায়গা হিসেবে তৈরি হয়েছে। ফ্লাইটগুলোকে আমরা মোর দ্যান 90% অন টাইম ফ্লাইট অপারেট করেছি, যেটা একটা যাত্রীরা একটা আস্থার জায়গা হিসেবে দেখেছে। সব কিছু মিলে আমাদের ইউএস বাংলার প্রতি যে আস্থাটা দেখেছে এবং বাংলাদেশি কেরিয়ার হিসেবে বিদেশি এয়ারলাইন্সের সাথে আমরা বিভিন্ন ডেস্টিনেশনে যেমন কম্পিটিশন করছি, এই কম্পিটিশনের জায়গাটা আমাদেরকে আসলে তৈরি করে দিয়েছে আমাদের যাত্রী সাধারণ। এই যাত্রীদের উপর ভিত্তি করে বর্তমানে ইউএস বাংলা যেমন এই বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে, ভবিষ্যতে আমাদের যে বিজনেস পরিকল্পনা আছে সেই পরিকল্পনা আসলে আমি বলবো যে বাংলাদেশের যাত্রীদের উপর ভিত্তি করেই আমরা সেই পরিকল্পনাগুলো সাজাচ্ছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি 2027-এর শুরুতে ইউরোপের গন্তব্য বিশেষ করে রোম এবং লন্ডনে ফ্লাইট পরিচালনা করার প্ল্যান করছি, এবং সাথে সাথে অস্ট্রেলিয়া সিডনি এবং নিউ ইয়র্ক টরন্টোতে 2028 সাল নাগাদ আমাদের পরিকল্পনা আছে যে আমরা সেসব ডেস্টিনেশনগুলোতে ফ্লাইট অপারেট করব। আমাদের সর্বোপরি আমি একটু বলতে চাই, বাংলাদেশি প্যাসেঞ্জার, বাংলাদেশি প্রবাসীরা সারা ওয়ার্ল্ডে যেখানেই অবস্থান করছে না কেন সেখানে ইউএস বাংলা এয়ারলাইন্স ধারাবাহিকভাবে ফ্লাইট পরিচালনা করে যাবে ইনশাআল্লাহ। আপনি দেখেন যে বাংলাদেশে
যেভাবে এভিয়েশনটা এক্সপানশনে যাচ্ছে, সেই এভিয়েশন এক্সপানশনের জন্য যে আমাদের যে পাইলট এবং ইঞ্জিনিয়ার দরকার, যেটা বাংলাদেশে প্রথমবারের মতো ইউএস বাংলা এয়ারলাইন্স একদম 100% নিজস্ব খরচে আমাদেরকে পাইলট রিক্রুটের ব্যবস্থা করছে। স্টুডেন্ট পাইলটদেরকে ক্যাডেট পাইলট হিসাবে এবং দেন তারা ফার্স্ট অফিসার হিসাবে ইউএস বাংলার বিভিন্ন ফ্লাইটে তারা কমার্শিয়াল পাইলট হিসাবে তারা জয়েন করছে। এটা আসলে আমি বলবো যে এটা একটা মানে অবিস্মরণীয় একটা ঘটনা, বিকজ অফ বাংলাদেশ কেন এবং আশেপাশে সাবকন্টিনেন্টালের যত দেশ আছে কোথাও এই ধরনের প্রজেক্ট আসলে নিয়ে কেউ কাজ করে নাই। আমরা ইউএস বাংলা এয়ারলাইন্স ভবিষ্যৎকে টার্গেট করে আমরা এই পরিকল্পনাটা সাজাচ্ছি এবং আমরা অলরেডি 22 জন ক্যাডেট পাইলটকে কিন্তু আমাদের বহরে কিন্তু ফার্স্ট অফিসার হিসাবে তাদেরকে রিক্রুট করেছি। আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশে ইউএস বাংলা এয়ারলাইন্স প্রথমবারের মতো একদম 100% ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট দিয়ে যেমন যাত্রা শুরু করেছে ডোমেস্টিকে, এবং এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা ধরে রাখবো। আরেকটা জিনিসের যুদ্ধকালীন সময়ে যে আপনি যেটা বলেছেন যে আমাদের যেসব প্যাসেঞ্জাররা আছে, আসলে বাস্তব হচ্ছে যে শুধু বিজনেস না, এখানে আসলে সেবাটাও একটা প্রায়োরিটি। যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান, এখানে মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন সময় অনেকে ভিসা শেষ হয়ে গেছে কিংবা তারা আসতে পারছে না, পরিবার পরিজনের সাথে এসে ঈদ করার একটা পরিকল্পনা করেছে, কিংবা ইউএস বাংলা এয়ারলাইন্সের যেসব পাইলট ক্রুরা বিভিন্ন জায়গায় আটকে ছিল, কিংবা বাংলাদেশ বিমানের যে পাইলট ক্রুরা আটকে ছিল তাদেরকে ফিরিয়ে আনা এবং তাদের পরিজনের সাথে মিলিত করা, এটা আসলে আমি বলবো যে একটা মানবিক দায়িত্বের মধ্যে ছিল। আমরা সামাজিক দায়িত্ব হিসাবে আমরা সেখানে স্পেশাল পারমিশন নিয়ে আমরা দুবাই থেকে আমাদের কিন্তু প্যাসেঞ্জারদেরকে এবং কেবিন ক্রু পাইলটদেরকে কিন্তু দেশে নিয়ে আসছিলাম। এটা আমি বলবো যে ডেফিনেটলি এই ধরনের ডিসিশন নেওয়া, সেটা যে কোনো এয়ারলাইন্সের জন্য, যে কোনো একটা রাষ্ট্রীয় এয়ারলাইন্স বলেন কিংবা একটা যে কোনো এয়ারলাইন্সের জন্য এটা একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। আমরা সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে আমরা সেটাকে সাকসেসফুলি আমরা সেই ফ্লাইটগুলোকে অপারেট করেছিলাম। যেভাবে আমরা আসলে গত 12 বছর অতিক্রম করেছি, এটাকে এক যুগ, সেই এক যুগে এই ধারাবাহিকতায় আমরা আসলে ভবিষ্যতে এশিয়ার একটা ডমিনেটিং, আমি বলবো এশিয়ার একটা অন্যতম সেরা এয়ারলাইন্স হিসাবে ইউএস বাংলা এয়ারলাইন্স এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এটার জন্য দেশের মানুষের, বাংলাদেশের মানুষের যে আস্থার জায়গাটা, এই আস্থাটাই আমরা চাচ্ছি যে আমাদের পাশে থাকুক এবং এই সাহস যুগিয়ে আমাদেরকে যেন ভবিষ্যতের সামনে এগিয়ে নিতে সহায়তা করে, সে আশাবাদী ব্যক্ত করছি।